আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আর্টিকেলের সেকেন্ড ক্লাস করব। আগের দিন আমরা এ এবং এন এর ব্যবহার সম্পর্কে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো ডি এর ব্যবহার সম্পর্কে। তো ক্লাসটা অনেক রুলস তোমাদেরকে দেখানো হবে, বোথ তোমাদের একাডেমিকের জন্য এবং অ্যাডমিশনের জন্য। তো খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে, তোমরা সবাই জয়েন করে ফেলো। আর তোমাদের বন্ধুরা যারা এখনো ক্লাস করে না তাদেরকে তোমরা ডাকতে পারো, যেন তারা ওই ক্লাস দেখার সুযোগ পায়। বেশি বেশি শেয়ার করো ক্লাস, এবং এখানে কমেন্ট করো কে কে ক্লাসে আছো, কোথা থেকে দেখছো, আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের ক্লাস আর্টিকেলের সেকেন্ড ক্লাস। আজকে আমরা আর্টিকেলের মধ্যে দি এর ব্যবহার সম্পর্কে জানবো। ঠিক আছে, আজকে আমরা দি এর ব্যবহার জানবো। আগের দিন আমরা এ এবং এন এর ব্যবহার শিখেছিলাম, আজকে আমরা শিখব দি এর ব্যবহার। এখন এ এবং এন সেটা কি করেছিল, সেটা কোনো একটা নাউনের আগে বসে নাউনের সংখ্যা প্রকাশ করেছিল। ঠিক আছে, তো ওটা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়েছিল, এই জন্য ওটা অ্যাডজেক্টিভ। আর দিও একটা অ্যাডজেক্টিভ। দি সংখ্যা নির্দেশ করে না, দি যেটা করে সেটা হচ্ছে নির্দেশ নির্দেশ করে, যেটা বিশেষ নির্দেশন জ্ঞাপক, বাংলা যেটা তোমরা করেছো, মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে দেয়। দিয়ের কাজ হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া। ঠিক আছে, এ এন করে কি, ওরা হচ্ছে সংখ্যা প্রকাশ করে। আর দি করে নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, যেটা ওরকমই, এটা নির্দিষ্ট করে দেয়, যে নাউনের আগে বসে সেটাকে নির্দিষ্ট করে দেয়। এখন কিভাবে দি নির্দিষ্ট করে দেয় এটা আমরা আজকে দেখব। কোন কোন ক্ষেত্রে দি বসাতে হবে, কোন কোন ক্ষেত্রে দি বসানো যাবে না, কোন কোন ক্ষেত্রে দি কম্পালসারি, কোথাও এন এবং দি দুটোর যে কোনো একটা বসানো যায়, সেগুলো কোন কোন ক্ষেত্রে, এগুলো আমরা আজকে শিখব। খুব তোমাদের কনফিউজিং কিছু কোয়েশ্চেন থাকে যে এখানে কোনটা বসাবো, এনও বসানো যায় দিও বসানো যায়, সেই সব জিনিসগুলো আজকে আমরা শিখবো, যেন আমরা অ্যাডমিশনে এই ডাউটগুলো এড়াতে পারি এবং আমাদের একাডেমিক যে সিলেবাস আছে সেটাতে আর্টিকেলের চ্যাপ্টারটা অনেক সুন্দর মতো শেষ হয়। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, আমরা আগের দিন 18টা রুল শিখছিলাম, যেটা এ এবং এন নিয়ে ছিল। আজকে 19 নম্বর রুল থেকে আমরা শিখতে চেষ্টা করব। দেখো, বলছে নাউনকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি বসে। এটা তো আমরা বুঝছি যে নাউনের আগে দি বসা মানে নাউনটাকে নির্দিষ্ট করে দেওয়া, একে ডিফাইনিং দা বলে। ঠিক আছে, হু ইজ ড্যাশ বয়, হি ইজ ইন ড্যাশ গার্ডেন। আচ্ছা, এই যে আমার কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা ধরো এটা কেমন একটা, যদি সিনারিও কল্পনা করো তাহলে এটা সিনারিওটা কেমন। ধরো একটা বাগান আছে, একটা বাড়ি আছে, ওর মধ্যে একটা ছেলে হুট করে ঢুকে পড়ছে। এখন কেউ একজন খুঁজতে আসছে, খুঁজতে এসে বলছে যে ছেলেটা কই। হ্যাঁ, এবার যাকে বলছে ছেলেটা কই, সে উত্তর দিচ্ছে ও তো বাগানে। ঠিক আছে, তার মানে কি, যে বলছে ওই ছেলেটা বাগানে, সেও জানে কাকে খুঁজতে আসছে, এজন্যই তো বলছে যে বাগানে। ঠিক আছে, আর যে খুঁজতে আসছে সেও জানে যে কাকে খুঁজতে আসছে। তার মানে দুইজনই জানে যে কাকে খুঁজতে আসছে, এবং ওই দি দিয়ে এবং দুইজনই নির্দিষ্ট করে ওই বালকটাকে চিনে এবং ওই বালকটারই খোঁজ করতেছে। ঠিক আছে, অনেক বালক থাকতে পারে, কিন্তু কই সে ছেলেটা কই, এটা যখনই বলতেছে সে বুঝাই দিচ্ছে যে সেও ওকে চেনে এবং যার কাছে শুনছে সেও ওকে চেনে। আচ্ছা, দেখো তাহলে এইটা কিভাবে হবে, এইটা যেহেতু এই দুজনই চেনে এই বয়কে, তাহলে এই বয়কে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য এইসব জায়গাতে এখানে বয়ের আগে দি বসবে। এবার বলো, গার্ডেনের আগে দি কেন বসবে? গার্ডেনিং এ দি বসবে কেন? কারণ বাসার মধ্যে খোঁজার অনেক জায়গা আছে, বলছে ছেলেটা কোথায়, আর যে উত্তর দিচ্ছে সে বলছে বাগানে আছে। তার মানে কি, বাগানটাও নির্দিষ্ট একটা জায়গা ওই বাড়ির মধ্যে, যেখানে ওই যে ছেলেটাকে আমি চাচ্ছি সে লুকায় আছে বা সে ওখানে আছে, অবস্থান করছে। তার মানে এখানে বাগানকেও নির্দিষ্ট করে দিচ্ছি, বালকটাকেও নির্দিষ্ট করে দিচ্ছি। অবশ্যই ওই যে ব্যক্তি খুঁজতে আসছে সে জানে যে বাগানটা বাসার কোথায়, হ্যাঁ, গার্ডেনটা কি কোথায় আছে সেটাও জানে। তো এখানে বেসিকলি গার্ডেন এবং বয় দুইটাই নির্দিষ্ট করে দিচ্ছি এই দি দিয়ে, এবং যে কথা বলছে, যার সাথে কথা বলছে, দুজনই এই জিনিস সম্পর্কে আইডিয়া আছে। ঠিক আছে, এরকম যখন একটা সিচুয়েশন থাকবে যেখানে কোনো কিছুকে নির্দিষ্ট করে দিব, আমরা পরিচিত কোনো জিনিসকে নির্দিষ্ট করে দিব, তখন সেটার আগে দি বসবে।
ঠিক আছে। আচ্ছা, আরো এক্সাম্পল দেখো, রুল নাম্বার 20 বলছে প্রথমে কোনো নাউন উল্লেখ করা হলে, দেখো আগে যে রুলটা আমরা পড়েছি এটা জাস্ট এক্সটেন্ডেড ভার্সন। এটা এটা বলতেছে যে প্রথমবার কোনো নাউন উল্লেখ করলে তার পূর্বে এ বা এন বসে, ঠিক আছে। এবার দ্বিতীয়বার যখন ওই নাউন আবার আবার উল্লেখ করা হয় তখন ওর আগে দি বসে। কি হবে দেখো, বলছে দ্য হাউস অজ এ বিউটিফুল, দ্য হাউস হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, বাসায় একটা সুন্দর বাগান আছে। তাহলে দেখছো এ এ বসছে। লেট আস সিট ইন, এইবার এ গার্ডেন হলো না কেন, এখানে কেন দি হবে? কারণ দেখো, কারণ এই গার্ডেন সম্পর্কে অলরেডি কথা বলছি আমরা, তখন বলছি যে বাড়িতে একটা বাগান আছে এবং সেই বাগানটাতে আমি বসতে চাচ্ছি। তাহলে অলরেডি যখন এই গার্ডেন সম্পর্কে আমার ইনফরমেশন গ্যাদার করা হয়ে গিয়েছে, যতক্ষণ আমি জেনে ফেলছি যে অলরেডি একটা বাগান আছে এই বাড়িতে এবং সেই বাগানটাতেই বসতে চাচ্ছি, তখন ওই ওই বাগানটা নির্দিষ্ট করে ওই বাগানটাকেই বোঝাচ্ছে যে বাগানটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম। কিন্তু ওই বাগানটা নিয়ে কথা বলার আগ পর্যন্ত হয়তো আমি জানতাম না এখানে একটা বাগান আছে। তাহলে যখন আমি জানতাম না তখন ওর আগে এ বা এন বসবে, আর যখন জেনে ফেলছি সেকেন্ড বার ওটা রিস্টেটমেন্ট হচ্ছে তখন ওটার আগে দি বসছে এ বা এন এর জায়গায়। মনে থাকবে তো এই রুলটা, খুব সহজ একটা রুল, এই রুল নাম্বার 20। আর রুল নাম্বার 19 এটারই জাস্ট একটা ভার্সন, এটার এক্সটেন্ডেড ভার্সন এটা। তো এতক্ষণ দুইটা রুল নিয়ে কথা বললাম, দুইটা রুল নিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও, তারপরে আমরা ফার্দার রুলে যাচ্ছি। বুঝছো সবাই? আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আজকে নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যুস আছে কিনা একটু জানাও আমাকে, যে নেটওয়ার্ক নেট আজকে নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যুস আছে কিনা আমাকে জানাও, তাহলে আমরা সেটার জন্য ব্যবস্থা। আচ্ছা, আরাফাত বলছে বুঝছো, ঠিক আছে, সবাই জানাও যে বুঝছো কিনা, তারপরে আমরা নেক্সট রুলে যাই। আচ্ছা, খুব সহজ দুইটা এক্সাম্পল ছিল, এটা তোমরা বুঝছো। আমরা এর পরের রুলে তাহলে চলে যাচ্ছি। আচ্ছা, দেখো এটা একটা সুন্দর রুল। এটাতে বলতেছে যে অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষ শ্রেণীকে নির্দেশ করলে তার পূর্বে দি বসে। এটা খুব একটা ইন্টারেস্টিং রুল। এখানে দেখো মজার বিষয় যে আমি যখন বলছি যে রিচ, হ্যাঁ রিচ, এই রিচ কি? রিচ একটা সিচুয়েশনের কথা বলতেছে যে তার অবস্থা উন্নত, হ্যাঁ, বা বড়লোক অবস্থা। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? কারণ এই রিচটা কে হয়? কোনো একটা নাউন হয়, কোনো একটা ব্যক্তি হয়, বা কোনো একটা জাতি, কেউ একজন রিচ হইতে পারে, তাই না? তো ওই যে একটা নাউন রিচ হয়, তাহলে নাউনের অবস্থা সম্পর্কে যেহেতু এই রিচ দিয়ে বলা হচ্ছে, তাহলে এই রিচটা কি? অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। এখন এই রিচটা অ্যাডজেক্টিভ আমরা বুঝলাম, এই রিচ অ্যাডজেক্টিভটাকে আমরা নাউন বানায় দিতে পারি কিভাবে জানো? এই রিচের আগে যদি আমি দি বসাই, দি রিচ, দি রিচ, তখন এই যে দা রিচ দিয়ে এটাতে আসলে আর ওই অবস্থা বোঝায় না। এই রিচ দিয়ে তখন রিচের আগে যদি দি চলে আসে তাহলে রিচ দিয়ে আর অবস্থা বোঝায় না, তখন এই দি রিচ দুইটা মিলায় কি হয়ে যায় জানো? ধনিক সমাজ হয়ে যায়, ধনীরা, ধনীরা হয়ে যায়। বুঝতে পারছো? ধনী যারা বড়লোক তাদের কথা বলতেছে। তাইলে এই রিচ বা যে কোনো অ্যাডজেক্টিভ যেটা অবস্থা প্রকাশ করে বা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, তার আগে যদি আমি দি বসায় দেই তখন সেটা নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে যায়, সরি অ্যাডজেক্টিভ থেকে সেটা নাউন হয়ে যায়। তাইলে এইখানে যে কথাটা বলতেছে, দেখো আসলে নাউনকে বোঝাচ্ছে কিনা। দেয়ার ইজ অলওয়েজ ডিসক্রিমিনেশন, সেখানে সবসময় যে দুজনের পার্থক্য থাকে বিটুইন রিচ অ্যান্ড পুর। এই রিচ আর এই পুর, ধনী এবং গরিব,
বাট এটা আসলে মানুষের কথা বলছে না, ধনীদের মধ্যে এবং গরিবদের মধ্যে পার্থক্য বা বৈষম্য থাকে, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য থাকে, সেটার কথা বলতেছে না। তাইলে এই রিচ দিয়ে কি অবস্থার কথা বলতেছে নাকি কোনো ব্যক্তির কথা বলতেছে? ব্যক্তির কথা বলতেছে। তার মানে এর আগে বি বসবে, ঠিক আছে? ব্যক্তি মানে ব্যক্তি সমাজ আর কি, যারা ধনী তাদের কথা বলতেছে। তাইলে এরকম অ্যাডজেক্টিভের আগে দি বসলে ওই অ্যাডজেক্টিভটা হয়ে যায় নাউন এবং শ্রেণীবাচক সর্বনাম হয়ে যায়। ওইটা একটা মানে কোন একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে, বুঝতে পারছো? তাহলে এখন থেকে কোনো অ্যাডজেক্টিভের আগে দি যদি বসে তাহলে বুঝবা ওটা কোনো ক্লাসকে রিপ্রেজেন্ট করে। তাহলে যখন কোনো অ্যাডজেক্টিভ থাকবে এবং বুঝবা যে ওটা দিয়ে কোনো একটা নাউনকে বোঝানোর ট্রাই করতেছে, তার আগে দি বসায় দিবা, বুঝতে পারছো? তাহলে এইখানে দি বসে কেন, এটা তাহলে এতক্ষণে তোমরা হয়তো বুঝতে পারছো। আচ্ছা, আমরা এবার নেক্সট রুলে যাই। সরি, নেক্সট রুলে বলতেছে যে সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনে দি বসে। হ্যাঁ, স্ট্রাকচার একটা আছে। আচ্ছা, এই রুলটা এক্স্যাক্টলি কালকে আমরা করছিলাম। যে কালকে আমরা নিডলের কথা বলছিলাম, তোমাদের কি মনে আছে যে এ নিডল ইজ এ ইউজফুল থিং? হ্যাঁ, এ নিডল। আচ্ছা, তাহলে এই নিডলের আগে এ বসায় কি একটা নিডলকে বুঝাইছে? না, সব নিডলকে বুঝাইছে। আমরা আগে পড়ছিলাম, ছোটবেলায় পড়ছিলাম যে এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। তাহলে এই কাউ কি একটা গরুকে বলতেছে? গৃহপালিত প্রাণী কি একটা গরু, না পৃথিবীর বহু গরু গৃহপালিত, তাই না? গরু তো এখন গৃহপালিতই, বুনো গরু আর কত থাকে। তাহলে এই কাউ বলতে একটা গরুকে বলতেছে না, সমগ্র জাতিকে বলতেছে। তাহলে এই যে এ দিতে হয় জাতি বোঝানোর জন্য তার আগে, এবং এ দিলে পরে যে কমন নাউনটা থাকে, এই কমন নাউনটা দিয়ে একটা গরুকে বোঝায় না, বরং ওই শ্রেণীবাচক ওটা হয়ে যায়, ওটা একটা গরুর শ্রেণীকে বোঝায়। তাই এরকম ভাবে এই যে তোমরা অন্য যেখানে দেখবা যে সেখানেও ওরকম, এই যে ডগ আছে এখানে, ডগের আগে এ বসালেও একটা কুকুরকে হয় না, একটা কুকুরকে বোঝায় না, ইন্ডিকেট করে পৃথিবীর সব কুকুরকে। তাহলে দা ডগ অথবা এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল। এখন না কথা হচ্ছে এই যে এখানে যে এ দাও না, এ দেওয়াটাও ঠিক আছে, এখানে দা দেওয়াটাও ঠিক আছে, এটা যে কোনো একটা দেওয়া যায়। এবং দি দাও বা এ দাও, যেটাই দাও না কেন আসলে ওইটার একটা বুঝায় না, ওটা হোল, অ্যাজ এ হোল সবাইকে বুঝায়, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এটা আমরা বুঝলাম রুল নাম্বার 22। এখন বলতেছে যে কিন্তু সমগ্র মানব জাতি বোঝাতে, তাহলে এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রাণী নিয়ে। হ্যাঁ, শুধুমাত্র মানব জাতিতে ম্যান আর ওমেন এর আগে এ বা এন এগুলা লাগবে না, দি লাগবে না, শুধু ম্যান থাকলে এটাই বোঝাবে মানুষ, সমগ্র মানুষ জাতি। কেননা দেখো আমরা পড়ছিলাম কি, ম্যান ইজ মর্টাল, তাই না? তারপর এটাই পড়লাম কি, ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল। তাহলে এইখানে ডগের আগে এ দিছি কারণ একটা কুকুর না, সব কুকুরকে বুঝাইছে। আর ম্যানের আগে তাহলে এ অথবা দি দিতে তোমার মন চাইবে, তাই না? বাট এটাই হচ্ছে এক্সেপশনাল রুল, যে মানুষ যদি বোঝায়, ম্যান অথবা ওমেন যদি থাকে, তাইলে ওটার আগে দি বা এ দেওয়া দরকার হয় না। ম্যান বা ওমেন থাকলেই বোঝায় যে সমগ্র জাতিকে বোঝাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, দেখো এটা তাহলে বুঝলা যে কোথায় হয় আর কোথায় হয় না। তাহলে আমরা নেক্সট রুলে যাই। আজকে অনেকগুলো রুল আমরা যেগুলো সহজ সেগুলো একটু তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা রুল যেটা তোমরা সবাই জানো, যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, তাই না? আমরা যখন বলি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বলি না? তো এই যে দি চলে আসে, কোনো কিছু বিশেষায়িত করলে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার আগে দি বসে। তো যে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো তাকে তো আমি নির্দিষ্ট করে একজনকেই বুঝাচ্ছি, তাই না? এরকম যখন হবে তখন চোখ বন্ধ করে তার আগে এটা দি বসাবা। আর রুলটা কি? রুলটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সে দেখলেই তার আগে দি বসবে। যেমন এই যে গুড, বেটার, আমি আশা করি 12-এ পড়ছো তোমরা সবাই, সুপারলেটিভ ডিগ্রি বুঝো। বেস্ট, এই যে থার্ড ফর্মটা, হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ ফর্মে যদি থাকে তাহলে ওর আগে একটা দি বসাই দিবা। তাহলে অনেস্টি ইজ বেস্ট পলিসি, তাহলে বেস্ট কি সুপারলেটিভ ফর্মে আছে, তাহলে তাহলে এর আগে কি হবে? এর আগে একটা দি বসবে, ঠিক আছে? অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে। এটা মুখস্থ করে ফেলো,
যেন কোনোদিন ভুল না হয়। সুপারলেটিভ ডিগ্রি মানে তার আগে একটা দি বসবে। আচ্ছা, এবার 24 নম্বর রুলটা বলতেছে যে প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার আগে দি বসবে। যেমন পৃথিবীতে যা দুইটা নাই, যদি আমি বলি চাঁদ, চাঁদ ইউনিভার্সে একটাই আছে, পৃথিবীর একটা উপগ্রহ চাঁদ, তাই না? পৃথিবীও একটা আছে, এরকম যদি একটাই আছে এরকম থাকে তাহলে তার আগে দি বসবে। যেমন দেখো, এডুকেশন ইজ এ মাস্ট ফর অল হিউম্যান বিংস টু নো দেয়ার পজিশন ইন ইন দা ইউনিভার্স। বিশ্বজগৎ তো বিশ্বমণ্ডল একটা, হ্যাঁ, তাইলে তার আগে একটা দি বসছে। দেখছো, এরকম যদি এরকম যেখানেই দেখবা যে মুন, আর্থ, ইউনিভার্স, পৃথিবীতে একটা যেটা আছে, ধরো চীনের মহাপ্রাচীর একটাই আছে, এরকম যা কিছু একটা আছে তার আগে দি বসাবা, বুঝছো? এ বা এন হবে না, এ বা এন থাকলে ওরকম আরেকটা থাকার পসিবিলিটি থাকে। হ্যাঁ, একটা চীনের মহাপ্রাচীর, তাহলে কি চীনে কি আরো একটা মহাপ্রাচীর আছে? নাই। যদি থাকে তাহলে এ বা এন বসাইতাম, আর যেহেতু নাই, পৃথিবীতে একটা আছে, তাহলে ওইটা বিশেষ করে বুঝাচ্ছি। দি এর ব্যবহারটা বুঝছো, যে ইউনিক কোনো কিছু, যা কিছু আমি নির্দিষ্ট করে দিচ্ছি, যা কিছু বিশেষ, সেখানে দি বসছে। তো এরকম পৃথিবীতে যা একটাই আছে তার আগে একটা দি বসবে। আচ্ছা, তাহলে এই রুলটা বুঝছো 23-24, আমার মনে হয় তোমাদের ক্লিয়ার। তাইলে এবার আমরা পরবর্তী রুলে যাই, অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট। এটা একটা বেশ প্যাচাল করা একটা রুল, আমি এটা একটু পরে বুঝাচ্ছি তোমাদের। তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, আর একটু ফ্রেশ হও সবাই, মানে একটু এ করে রাখো, একটু এরপরে এই রুলগুলো একটু কমপ্লেক্স রুল হবে, বেশ এরপরে 7-8টা রুল একটু কমপ্লেক্স। সো মেন্টালি প্রিপেয়ার্ড হও, এতক্ষণ সোজা পড়ছে, একটু কঠিন রুলের দিকে একটু আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? এবং অ্যাডমিশনের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা এখনো ক্লাস করছো, আর যাদেরকে অ্যাড দেওয়ার, ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাদের সাথে ক্লাস করতে চাও, আর যারা এখনো অ্যাড হয় নাই গ্রুপে বলো, এবং বেশি বেশি মেনশন দাও। আমাদের এত সুন্দর ক্লাস নেই, কিন্তু আমাদের সার্কুলেশন খুব কম, মানুষজনের কাছে রিচ করতে পারিনি আমরা। সো আমি চাই যে তোমরা, যেহেতু ফ্রি জিনিস আমরা শিখতে পারছি এখান থেকে, সো ফ্রি ক্লাস সবাই করবে না কেন? ঠিক আছে, বন্ধুদেরকে বেশি বেশি মেনশন দাও, সবাই মিলে আমরা শিখি। এখন কমেন্টে জানাও যে তোমাদের এ পর্যন্ত সবকিছু বুঝছো কিনা। তানিয়া বলছো জি ভাইয়া ক্লিয়ার। সবাই একটু জানাও। রিদিশা বলছো জি ভাইয়া ক্লিয়ার। আর এতক্ষণ অ্যাকচুয়ালি খুব সহজ রুল ছিল, এতক্ষণ যেগুলো করাইছি সেগুলো না বোঝার মতো না। আচ্ছা, মোস্ট অফ দ্য পার্সন তোমরা বলছো যে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এবার নেক্সট ডে, নেটওয়ার্ক কি হচ্ছে? আচ্ছা, তো তো এবার আমরা তাইলে নতুন করে রুলে আসি, যে একটু কঠিন কমপ্লেক্স রুলের দিকে যাই আমরা 25 নম্বর রুল থেকে। ঠিক আছে, বলছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ব্যক্তি, প্রাণী, বস্তু এর, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পার্ট অফ বডি এর নামের পূর্বে দা বসে। এটা একটু বোঝার আছে। শোনো, যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে কথা বলি, আমি যদি বলি আই টিচ ইউ ইংলিশ, একটা সেন্টেন্স, তাই না? আর ইউ আর টট টট ইংলিশ বাই মি। এখন এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ তোমরা জানো। অ্যাক্টিভে যেটা সাবজেক্ট থাকে, প্যাসিভে ওইটা অবজেক্ট হয়ে যায়। হ্যাঁ, আর এটাতে যেটা অবজেক্ট থাকে ওইটা হয়ে যায় প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট। এখন এইভাবে করে, এখন সেন্টেন্স অ্যাক্টিভ প্যাসিভ যাই হোক না কেন, তুমি এটার অবজেক্ট খুঁজে বের করবা কিভাবে জানো? একটা সেন্টেন্সের ভার্বকে, আমি এটা আগে অনেকবার বলছি তোমাদের, ভার্বকে হোয়াট হোয়াট বা হুম এই দিয়ে প্রশ্ন করবা। দেখো, আই টিচ ইউ ইংলিশ, আমি তোমাদের ইংরেজি পড়াই, আমি এখানে ভার্ব কোনটা? টিচ, কারণ ওটা দিয়ে ক্রিয়া বোঝাচ্ছে। এন্ড টিচকে যদি আমি প্রশ্ন করি কি পড়াই, প্রশ্নের উত্তর আসছে ইংলিশ পড়াই। হুম, কাকে পড়াই? তোমাদেরকে পড়াই। তাহলে দেখছো অবজেক্ট কোনটা? এখানে দুইটা অবজেক্ট আছে,
পরের সেন্টেন্সে দেখো ইউ আর টট ইংলিশ বাই মি, তাহলে ইউ আর টট কি পড়ায়? ইংলিশ। কাকে কাকে দ্বারা? আচ্ছা সেটা মি, বাই মি। তাহলে তোমরা দেখবা যে এখানে একটা সেন্টেন্সের ভার্বকে তোমরা যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, যে উত্তর আসবে সেটাই ওই সেন্টেন্সের অবজেক্ট, বুঝছো? আর অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্টেন্সের পার্থক্যটাই হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা অবজেক্ট থাকে, প্যাসিভ সেন্টেন্সে ওইটা সাবজেক্ট হয়ে যায়। আর এই যে ভাইস ভার্সা, যেটা সাবজেক্ট ওটা অবজেক্ট, ওইটা অবজেক্ট এর সাবজেক্ট হয়ে যায়, আর সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এবার আমি যদি এখানে প্রশ্ন করি অ্যাক্টিভ ভয়েসের এখানে এক্সাম্পল যেটা আছে আই পুল দ্য ক্যাট, তাহলে আই এখানে সাবজেক্ট, পুল হচ্ছে টানা, এটা হচ্ছে ভার্ব। ভার্বকে প্রশ্ন করলাম কাকে? ক্যাটকে, তাহলে এই ক্যাট উত্তর আসছে, এই ক্যাটটা তাহলে অবজেক্ট। এখন এই সেন্টেন্সটা একটু আছে, যে সেন্টেন্সের পরে অবজেক্টের পরে দেখো যে ওয়ার্ডগুলো আছে, যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটা দিয়ে যদি সেন্টেন্সে অবজেক্ট বা অবজেক্টের পরে যে কমপ্লিমেন্ট আছে, এইটা যেটা আছে কমপ্লিমেন্ট, এটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট না, এটা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল কেন? কারণ ভার্বকে দেখো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এটা, যে কিভাবে টানছি, লেজ ধরে টানছি, তাই না? এই জন্য এটা অ্যাডভার্বিয়াল। এখন এই যে এক্সটেন্ডেড ফর্মটা, যে অ্যাডভার্বিয়ালটা, এর মধ্যে অবজেক্ট সম্পর্কে যদি বলা হয় এবং অবজেক্টের বডি পার্ট এই জিনিসটা যদি উল্লেখ করা থাকে, তাহলে ওই বডি পার্টের আগে দি বসবে। রুলটা বুঝতে পারছো? যদি তোমার তুমি সেন্টেন্স চিনো, সেন্টেন্সে সাবজেক্ট চিনো, ভার্ব চিনো, অবজেক্ট চিনো, এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে সাবজেক্ট ভার্ব বাদ দাও, অবজেক্ট থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত অংশে তোমার যদি ওই অবজেক্টের বডি পার্টস এর কথা বলা থাকে, তাইলে ওই বডি পার্টস এর যে উল্লেখ থাকবে ওর আগে দি বসবে। কারণ এই সেন্টেন্সের মধ্যে বলছে আই পুল দ্য ক্যাট বাই ড্যাশ টেল, তাহলে মানে কি আমি ক্যাট একটা বিড়ালকে টান দিলাম লেজ ধরে, তাহলে এই ক্যাট হচ্ছে অবজেক্ট। তাহলে এখান থেকে এর পরবর্তী অংশের মধ্যে এই টেইলটা হচ্ছে অবজেক্টের বডি পার্টস, তাহলে এই অবজেক্টের বডি পার্টস এর যেহেতু, তাহলে তার আগে একটা দি বসবে, আমার রুলে আছে, তাহলে এখানে একটা দি বসবে। এখন বুঝতে পারছো রুলটা? আশা করি সবাই বুঝতে পারছে। একটু কমপ্লিকেটেড, আবার বুঝো যে একটা সেন্টেন্সের অবজেক্ট খুঁজবো, অবজেক্ট থেকে শুরু করে তারপরে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল যাই থাক, ওর মধ্যে যদি আমি পাই অবজেক্টের কোনো বডি পার্টস এর কথা আছে, তাহলে ওই বডি পার্টস এর আগে এ এন না বসে কি বসবে? দি বসবে। তাহলে এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুল, এটা তোমরা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এবার 26 নাম্বার রুলে বলতেছে যে সকল নাউন দ্বারা পেশার নাম বোঝায় তার আগে দি বসে। আচ্ছা দেখো এখানে বলছে হি জয়েন্ট আর্মি, এই আর্মি, আর্মি মানে কি? সৈনিক। হ্যাঁ, বাট এইটা দিয়ে আসলে সৈনিকের পেশা বোঝাচ্ছে না, আসলে কি এটা একটা পেশা না, তাই না? আর্মি বলতে একটা কালেকটিভ নাউন, একটা সংস্থার কথা বলে বা একটা দেশের বাহিনীর কথা বলে, বাট এই বাহিনীটা ওই লোকটার জব না, ওটার পেশা না। তাহলে এই আর্মিটার আগে তখন একটা দি বসবে। যখন নাউন দিয়ে পেশার নাম বোঝায় তখন তার আগে দি বসে। এটা বোঝা একটু সহজ লাগে, বাট দেখো প্যাচালটা কখন হয়। আমি যদি এই সেন্টেন্সে আরেকটা এক্সাম্পল দিই, হি হি জয়েন্ট দা বার, তোমার প্রশ্ন হয় এই বারটা, বার কাউন্সিল, এখন বার কি? উকিলরা যেখানে বসে, হি জয়েন্ট দা বার, ও বারে যেয়ে বসছে। আলটিমেটলি এই বার দিয়ে ওর বারে যেয়ে বসাটা অ্যাকচুয়ালি ওর চাকরি নেওয়া বারে, তার মানে কি ওকালতির চাকরি নেওয়া। তাহলে এই বার দিয়ে অ্যাকচুয়ালি পেশার কথা বলতেছে, ঠিক আছে? যেহেতু এই নাউনটা দিয়ে পেশার কথা বলতেছে, তাইলে এর আগে আনকন্ডিশনাল একটা দি বসবে। বুঝতে পারছো? যদি কোনো ওয়ার্ড নাউন, ওই নাউনটা দিয়ে আগের যে সাবজেক্ট তার একটা পেশার কথা বোঝায়, তাহলে ওই পেশার আগে দি বসবে। আচ্ছা, তো এই ছিল একটু একটু প্যাচাল রুল। আস্তে আস্তে আমরা প্যাচাল রুলের মধ্যে যাচ্ছি। আশা করি এটা আমি বুঝাতে পারছি তোমাদেরকে। আর যদি না বুঝো ক্লাসের পরে বললো, আমি আবার এটা করবো। আর সলভ ক্লাস তো আছে, সলভ ক্লাসে আমরা এগুলো অনেক অনেক বেশি সলভ করব, যেন আমাদের এই রিলেটেড প্রবলেম আর ফার্দার না হয়। আচ্ছা, 25 নম্বর রুলে বলতেছে দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আবার ওইখানে কিন্তু অবজেক্ট। আচ্ছা সরি, এটা আগের রুল। আচ্ছা,
এখানে বলতেছে 27 নম্বর রুলে যে যে সমষ্টি বাচক দেশের নামের পূর্বে দি বসে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা টোফেলে আছে, টোফেলে এই জিনিসটা খুব সুন্দর করে আছে। এই জিনিসটা জব প্রিপারেশনে খুব ইম্পর্টেন্ট, তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, আবার অ্যাডমিশনে তো মানে খুব দেখা যায়, খুব দেখা যায়। বিষয়টা হচ্ছে আমরা আমরা থাকি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশটা এরকম এই কালেকটিভ মানে অনেকগুলা স্টেট সমন্বয় করে এরকম নাম না বাংলাদেশ, খুব সহজ। বাট কিছু কিছু দেশ আছে যেগুলাকে ওই মানে অনেকগুলো কালেকশন মানে কয়েকটা অঙ্গরাজ্য যোগ করে ওই দেশ হয় এবং ওই দেশের নামের মধ্যে ওই জিনিসটা থাকে। এই যে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এই আরব এমিরেটস এর মধ্যে কয়েকটা দেশ আছে বা কয়েকটা রাজ্য আছে, ওই রাজ্য মিলায়ে হয়েছে ইউএই। হ্যাঁ, তারপরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা মহাদেশে অনেকগুলো অনেকগুলো রাজ্য এরকম এরকম করে, হ্যাঁ, এই এই রাজ্য সবগুলা মিলায় একটা ইউএসএ। তো এরকম যখন হবে যে অনেকগুলা দেশ মিলে বা অনেকগুলা রাজ্য মিলে একটা দেশ হবে এবং ওই দেশের নামের মধ্যে ওটা থাকবে, তখন সেইখানে কি হবে, সেই নামগুলো এরকম অ্যাব্রিভিয়েটেড ফর্মে থাকে সেই নামগুলা, এবং সেই নামের গুলার আগে দি বসে। বুঝতে পারছো? এখন দেখো আমাদের পাশের দেশ ভারত, ভারতে অনেকগুলো রাজ্য আছে, বাট ওই রাজ্যগুলা থাকা সত্ত্বেও ভারতের আগে দি বসে না, কেন বলতো? কারণ ভারতের নামের আগে ইউনাইটেড স্টেটস এরকম কিছু নাই। হ্যাঁ, নামের মধ্যে থাকতে হবে, বুঝছো? যখন নামের মধ্যে থাকবে এইভাবে অ্যাব্রিভিয়েটেড ফরমেশনে থাকবে, তখন তুমি তার আগে একটা দি বসাতে পারো, বুঝছো? এবার বলতেছে দেখো যে এর আগে দি বসে, এটা আমরা বুঝলাম যে এরকম যদি নাম থাকে। এখানে এক্সাম্পল একটা দেখো, লাস্ট সামার উই ভিজিটেড, আচ্ছা ক্যানাডা, আচ্ছা দুইটা একসাথে শেষ করার পরে বুঝি আগে। বলতেছে প্রথম রুলটা বুঝলা যে সম্মিলিত নাম থাকলে তার আগে দি বসে, এবার সেকেন্ডটা বুঝি, যে আমাদের কোয়েশ্চেন আছে ওটা দুইটা রুল মিলায় কোয়েশ্চেন। আচ্ছা, বলছে সাধারণত প্লুরাল নাম বিশিষ্ট দেশের নামের আগে দি বসে, এটা খুব সহজ। যে কোনো দেশের নামের আগে, এই যে ফিলিপাইন্স, মালদ্বীপস, নেদারল্যান্ডস, মালদ্বীপস, হ্যাঁ, সিচেলিস, সলোমন আইল্যান্ডস, এরকম লাস্টে এস বা ইএস এরকম যখন দেখবা, তাহলে ওই দেশের নামগুলোর আগে দি বসে। তাহলে দেশের নামের ক্ষেত্রে দি বসে দুইটা রুল পাইলাম। একটা হচ্ছে যদি প্লুরাল হয়, নামের শেষে এস বা ইএস থাকে, তখন সেটার আগে দি বসে। আরেকটা পাইলাম যেটা হচ্ছে যখন অনেকগুলো স্টেট মিলে একটা দেশ ফর্ম হয়, অ্যাব্রিভিয়েটেড ফর্মে থাকে, শর্ট ফর্মে থাকে, ইউএসএ, ইউকে এরকম, তখন সেটার আগে দি বসে। তাহলে এবার দেখো আমরা এই কোয়েশ্চেনটা দেখি, লাস্ট সামার উই ভিজিটেড, হ্যাঁ, এবার অপশনে আছে যে ইউনাইটেড স্টেটস, দা ইউনাইটেড স্টেটস, দা ইউনাইটেড স্টেটস এন্ড ইউনাইটেড স্টেটস। দেন জানো যে তোমরা দা ইউনাইটেড স্টেটস এর আনসার হবে, তাহলে এখানেও আছে এটা, এখানেও এটা আছে, ঠিক আছে? এবার দেখি তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে, বি এবং সি, এ হবে না আমাদের, ডি হবে না। এবার বি আর সি এর মধ্যে কোনটা হবে এটা যদি দেখি, বলছে দা কানাডা আর শুধু কানাডা। এখন তোমরা বলো তো কানাডা হবে নাকি দা কানাডা হবে? এটা আমাকে ইয়াতে জানাও, কমেন্টে জানাও যে কানাডা হবে না দা কানাডা হবে। দেখি এই দুইটা রুল তোমরা বুঝছো কিনা। বাদশাহ তোমাকে, তুমি তো বাদশাহ, তুমি কেন টাকা নিবা? 5,000 টাকা তুমি তুমি তো দিবা, সবাইকে দিবা। আচ্ছা, জানাও আমাকে আনসারটা জানাও তাড়াতাড়ি, যে কানাডার আগে কোনটা হবে। বি হবে, বাহ, জাহান জেরিন। আচ্ছা, দি দি এই দি হবে কিভাবে? রাফিয়া ভুল বলছো। আচ্ছা, কানাডার আগে দি হবে না কেন এটা বুঝাই। কানাডার দি হইতে গেলে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে অনেকগুলো স্টেট মিলে একটা দেশের নাম হবে, যে দেশের নামে ইউনাইটেড এরকম কথা থাকবে, অথবা ওই দেশটা অ্যাব্রিভিয়েটেড ফরমেশনে থাকবে, ইউকে, দেখলে বোঝা যায় না বাট বড় একটা ফর্ম আছে, বড় ফর্মে শর্ট ভার্সনে আছে, এরকম থাকতে হবে। তা না হলে নামের শেষে এস বা ইএস থাকতে হবে। কারণ কানাডা নামের শেষে কি এস বা ইএস আছে? নাই। এটা কি ইউনাইটেড স্টেটস অফ কানাডা এরকম কিছু আছে? তাও নাই, শুধু একটা দেশের নাম। তাইলে এটাতে আর দি হবে কেন? তাহলে দি কানাডা হবে না, অপশন বি। যারা বি বলেছো তাদেরকে ধন্যবাদ, সঠিক উত্তর।
আর যে দি বলেছো সে বুঝে নাও যে কেন হয় নাই। আচ্ছা, তো ঠিক আছে, মোস্ট অফ তোমরা বুঝে গেছো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা পেরেছে, এই জন্য আমি অনেক খুশি। এখন বুঝতেছো, এটা আমার খুব ভালো লাগে। এখন আমরা আগায় যাই, আমরা পরবর্তী রুলে দেখি। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। বেশ কমপ্লিকেটেড কয়েকটা রুল করলাম, কিন্তু মানে আমরা খুব ফান করে করতেছি, বাট জিনিসগুলো কিন্তু খুব সিরিয়াস। অ্যাডমিশনের জন্য খুবই সিরিয়াস, এইচএসসির জন্য খুবই সিরিয়াস। এইচএসসি তে এর থেকে ইজি পাবা, অ্যাডমিশন জব লাইফে পরে জবের জন্য প্রিপারেশন যখন নিবা তখন দেখবা যে এটা খুবই ভাইটাল একটা জিনিস, আর্টিকেল ছেড়ে দেওয়ার জিনিস না। এবার 47তম বিসিএস এ একটা কোয়েশ্চেন আসছে আর্টিকেল থেকে। ঠিক আছে? আচ্ছা, 28 নম্বর রুলে বলতেছে জাতির নামের আগে দি বসে কিন্তু ভাষার নামের আগে দি বসে না। খুব সহজ লাগতেছে। একটা দেশে যদি বলি যে বাংলাদেশিজ, বাংলা বাংলাদেশিজ, বাংলাদেশি পিপল স্পিক্স ইন বাংলা, তো আমরা জানি যে ভাষার নামের আগে দি হবে না, হইল না। আর জাতির নামের আগে দি হবে, তাহলে দা বাংলাদেশিস। খুব সোজা, হয়েই তো গেল। কিন্তু এটা নিয়ে খুব প্যাচাল কোয়েশ্চেন হয়। যেমন দেখো, বলতেছে যে দা ইংলিশ স্পোকেন বাই হিম ইজ নট কারেক্ট। তাহলে এইটা একটা ভাষার নাম, কিন্তু এর আগে দি বসছে এবং এটা সঠিক, ভুল না। কেন বলতে পারবা? তারপরে দেখো, দা ইংলিশ অফ দা ইংলিশ ইজ স্টিল, দ্য ইংলিশ অফ দ্য ইংলিশ ইজ স্টিল দ্য বেস্ট। তাহলে এইখানে দা ইংলিশ তার মানে কি? ইংরেজদের ইংরেজি ভাষা বেস্ট। তাহলে দা ইংলিশ তো বুঝলাম জাতি, তাই দি বসছে। তাহলে এই ইংলিশের আগে কেন দি বসছে? এটা কোয়েশ্চেন হইতে পারে না? ভাই আপনি তো শিখালেন যে ভাষার আগে দি বসবে না, তাহলে এইখানে দি বসছে বলছেন, এটা ভুল হয় নাই। তাহলে কোন সূত্রে ওখানে দি বসছে? বুঝছো? আচ্ছা, এটাতে দি বসার কারণ হলো এই ইংলিশ, এই ইংলিশ দিয়ে কোনো ভাষা বোঝাচ্ছে না। বলতেছে দ্য ইংলিশ স্পোকেন বাই হিম, তার মানে এটা ইংরেজি ভাষা, তবে দ্য ইংলিশ স্পোকেন বাই হিম মানে ও যে ইংরেজি বলে সেই ইংরেজিটা। এটা ইংরেজি ভাষার সেই প্রকারভেদ যেটা ও বলে। প্রত্যেকের অ্যাকসেন্ট তো সমান হয় না, আমি যেভাবে বলি তুমি এভাবে বলো না। আরো যারা খুব নেটিভ স্পিকারদের মতো কথা বলে তারা একটু প্রফেশনালি বলে। সো আমার একরকম ইংলিশ, ইংলিশ ভাষাকে আমি আমার মতো করে করি, সে তার মতো করে করে, তুমি তোমার মতো করে করো। তোমার প্রত্যেকের ইংলিশ দেখা যায় শেষমেশ ইউনিক একটা ইংলিশ। তাহলে তোমার ইংলিশও ইউনিক, আমার ইংলিশ ইউনিক। তাহলে আমাদের যে ইংলিশ, এটা আসলেই ইংলিশ হ্যাঁ কি না? না, এটা আমাদের তৈরি করা ইংলিশ। বাঙালি যারা বলে এরা হচ্ছে আমাদের নিজেদের মতো করে ইংলিশ বলি। তাহলে এই ইংলিশটা অ্যাকচুয়ালি ওই ইংরেজি ভাষাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে এই লোকটার বলা ইংরেজির ধরনকে। এই জন্যে এইখানে দি বসবে। কিন্তু নর্মালি যখন অ্যাজ এ হোল ভাষাকে বলবে তখন তার আগে দি বসবে না। দেখো, তারপরে বলছে দ্য ইংলিশ অফ দ্য ইংলিশ ইজ স্টিল দ্য বেস্ট। তাহলে ভাইয়া এই ইংলিশ তো ইংল্যান্ডরা, আর এই ইংলিশ তো ওই ইংল্যান্ডের ইংলিশ। তাহলে ভাইয়া এইখানে আবার কেন দি হইল? এটাও রিয়েল ইংলিশের কথা বলতেছে যদিও, তারপরেও ওই ইংরেজি বিভিন্ন ক্যাটাগরি, পুরো পৃথিবীতে অনেক ইংরেজি ভাষাভাষী লোকজন আছে, এর মধ্যে ওই ইংল্যান্ডে যারা কথা বলে ওদেরটা বেস্ট, এটার কথা বলতেছে। তাহলে এইটা ওই কমনলি ইংলিশের কথা বলতেছে না, বলতেছে স্পেসিফিকলি ইংল্যান্ডের মানুষের ইংরেজি। আমরা কি বলছিলাম? কোনো কিছুতে স্পেসিফিক করে বোঝাইলে, নির্দিষ্ট করে বোঝাইলে তখন তার আগে দি হবে। তাহলে বুঝতেই পারতেছো, যেহেতু নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে ওই ইংল্যান্ডের লোকের ইংলিশকে এখানে বোঝানো হচ্ছে, তাইলে সেই ইংলিশের আগে দি হবে, এবং এটা 100% সঠিক। তাহলে বুঝতে পারছো যে ভাষার নামের আগে দি হবে না, জাতির নামের আগে দি হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাষার নামের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করতে পারি, সেই ভাষার ক্ষেত্রটা অন্য রকমের স্পেশাল ইউজ, এই জন্য দি হয়। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই রুলটা খুব ইম্পর্টেন্ট একটা রুল। এটা মুখস্থ করে ফেলো, মানে বুঝে ফেলো, বুঝে এখন থেকে মাথায় রাখবে। আচ্ছা, এবার বলতেছে ইংলিশ স্পিক ইংলিশ, এটা আবার ঠিক আছে। দেখো, দা ইংলিশ তার মানে কি? এটা জাতি, স্পিক ইংলিশ তারা ইংলিশে কথা বলে। এই
এটাতে আবার স্পেশালি কিছু বলতেছে না, মানে পুরো পৃথিবীতে আমরা যে ইংলিশে কথা বলি ওই রকম ইংলিশ, মানে সেই ইংলিশটাতে তারা কথা বলে। এটাতে ওই অ্যাকসেন্টের কথা বলতেছে না, স্পেসিফিকলি ইংলিশের ওই ধরন এই ধরন এটা বলতেছে না, জাস্ট নর্মালি ইংরেজি ভাষা। তুমি যেটা ইউজ করো ওটাও ইংরেজি ভাষা, আমিও ইংরেজি যেটা ইউজ করি এটা ইংরেজি ভাষা, বাট ইংরেজির একটা ধরন আমরা নিজেরা তৈরি করে ফেলছি, ওই ধরনের কথা এখানে বলতেছে না, অ্যাজ এ হোল ইংলিশের কথা বলতেছে। এই জন্য এইখানে ক্ষেত্রে তোমার দা দেওয়া লাগতেছে না, বাট অন্য ক্ষেত্রে দেওয়া লাগতেছে। আর নর্মালি এটাই ঠিক যে ভাষার নামের আগে দা দরকার হয় না এবং জাতির নামের আগে অবশ্যই দা দরকার হয়। তো এতক্ষণ ইনশাল্লাহ তোমরা এ পর্যন্ত বুঝছো, সুন্দর করে বোঝানোর ট্রাই করছি আমি, আশা করি তোমরা বুঝছো। তোমরা কমেন্টে জানাও যে এত দূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। আমরা এর এক্সাম্পলে বেশ কিছু দূর এগিয়ে গিয়েছি, অলমোস্ট 40% আমাদের শেষ, আর 60%-এর মতো বাকি আছে। আমরা একটু একটু বুঝিয়ে রিকল করি আগে কি কি পড়ছি, তারপরে আমরা আবার একটু শুরু করে পুরো এক টানে আরো কিছু আগাবো, তারপর লাস্টে অল্প একটু পরে আবার শেষ করে দিব। 1 ঘন্টার মতো ক্লাস হবে, ধৈর্য ধরে বসে থাকো, এতক্ষণ বসছো। আমার মনে হয় শিখতে তোমাদের মজা লাগতেছে, আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হই যে কেমন লাগছে তোমাদের, কতটুকু আমি তোমাদেরকে ইন্টারেক্ট করতে পারছি, কতটুকু শেখাতে পারছি। রিদিশা বলছে ক্লিয়ার, রনি বলছে ক্লিয়ার, রাফিয়া বলছো ক্লিয়ার বুঝছো, তানিয়া ক্লিয়ার। আচ্ছা, তো তোমরা বুঝতে পারছো এই টপিকটা। ধন্যবাদ, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো, আমারও ভালো লাগছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী রুলে যাই। পরবর্তী রুলে বলতেছে যে যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি দোষগুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে এবং পরে অফ বসে। কম্পারেটিভ ডিগ্রিটা জানো তোমরা, যে কোনো দোষগুণ অবস্থার কথা বললে সেটার মধ্যে যেটা মাঝখানেরটা গুড, বেটার, বেস্ট, এই বেটারটা কি, বেটারটা কম্পারেটিভ। এই কম্পারেটিভ ডিগ্রির বলছে আগে বসবে দি, আগে বসবে দি এবং পরে বসবে অফ। দেখো স্ট্রাকচার আছে যে অফ দা টু প্লুরাল নাউন ভার্ব দা কম্পারেটিভ। আচ্ছা, এই স্ট্রাকচারটার আগে আমরা আগে সেন্টেন্স দুইটা দেখি, তাহলে আমাদের স্ট্রাকচারটা বুঝতে খুব সুবিধা হবে। দেখো দিস ইজ, আচ্ছা প্রথমটা এই 1 নাম্বারটা এইটা, তাহলে এটা বুঝি। অফ, অফের পরে টু, গার্লস শি ইজ দা বেটার। হ্যাঁ, তো এবার বলতেছে যে এটা যখন হবে তখন এই যে কম্পারেটিভ টা এটার আগে দি বসবে এবং তারও আগে বা তার পরে এর পরে অফ বসবে। এখন এটা ওই স্ট্রাকচার এখানে যেটা বলছি সেটা হুবহু মানে ধরছে না, বাট দেখো এই দুইটা রুলের মধ্যে প্রথমটা অন অফ, এই অফ দা টু প্লুরাল নাউন গার্লস, নাউন সাবজেক্ট যে শি, তারপরে ভার্ব ইজ, তারপরে দা বসছে, তারপরে কম্পারেটিভ বসছে। তাহলে এই স্ট্রাকচারটা তোমরা মাথায় রাখবা। আর সেকেন্ড যে স্ট্রাকচারটা এটাও তোমরা মাথায় রাখবে। দেখো সাবজেক্ট ভার্ব দি, তারপরে কম্পারেটিভ অফ দা টু, তারপরে প্লুরাল নাউন। তাহলে দেখো সাবজেক্ট দিস ইজ, সাবজেক্ট ভার্ব, তারপরে দা হবে দা, তারপরে বলছে কম্পারেটিভ কি বেটার, বেটারটা কম্পারেটিভ। এইটা দেখো ওই যে কথা বলছি ওই প্রথম যে কথাটা বলছিলাম ওই রুলটাই ধরে রাখছে, কম্পারেটিভের আগে দি বসছে পরে অফ বসছে, তাই তো বলা ছিল আগে দি পরে অফ। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা কিন্তু ওই স্ট্রাকচার ফলো করছে না, সেক্ষেত্রে এটা এই প্রথমটা ফলো করছে। তাহলে এই দুইটা জিনিসই তোমাদের জানা দরকার, বুঝছো? আচ্ছা দেখো যে এ পর্যন্ত গেল, অফ পর্যন্ত গেল, অফের পরে অফ কই ভার্ব পর্যন্ত গেছে, অফ, তারপরে আবার দি হবে, তারপরে কম্পারেটিভ হবে। সরি, কোনটা 2 নাম্বারটার কথা বলছি, বা কম্পারেটিভ অফ তারপরে দি টু, এই যে টু, তারপরে প্লুরাল নাউন, এটা এখানে নাই। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সে দেখো দিস ইজ দা বেটার অফ দ্য টু, তাহলে এটা দুইটার মধ্যে বেটার, তার মানে দুইটা জিনিসের তুলনা করছি, তাই না? দুইটা জিনিসের তুলনা করছি, ওই তুলনার মধ্যে একটাকে আগায় রাখছি। এরকম যখন হবে তখন দেখবা এই দুইটা স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে গেছে। এই দুটো স্ট্রাকচার মিলাবা, যেটা দেখবা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এই যে দিস সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে,
তাহলে এই স্ট্রাকচার ফলো করবে। আর যেটা অফ দিয়ে শুরু হবে তাহলে সেটা এই স্ট্রাকচার ফলো করবে। এই স্ট্রাকচার অনুযায়ী দি দুই পাশে দি বসাই দিবা, বা নর্মাল যেটা নর্মালি হবে কি যে কম্পারেটিভের পরে অফ হবে আগে দি হবে, ঠিক আছে। আর আরেকটা যেটা স্পেশাল কেসে হয় সেটা হচ্ছে প্রথমটা, যে সেটার ক্ষেত্রে এই কম্পারেটিভ লাস্টে যাবে, তার আগে দি হবে, আর অফটা একেবারে শুরুতে বসবে। তাহলে যে কম্প্যারিজন বোঝালে এই 29 নাম্বার রুলটা তোমরা অ্যাপ্লাই করবা, এটা তোমরা এই স্ট্রাকচার দুটো একটু মুখস্থ রাখলেই বুঝবা। আর এটা অ্যাপ্লাই কখন করবে এটা তো বুঝছি আমরা, যে দুইটা জিনিস থাকবে, দুটো জিনিসের তুলনা করে একটা জিনিসকে আমি বেটার প্রমাণ করব, এরকম যখন সিচুয়েশন দাঁড়াবে তখন এই দুইটা রুলের কোনো একটা অ্যাপ্লাই হবে। কোয়েশ্চেনে প্যাটার্ন দেখে বুঝতে পারবা আসলে কোন রুল অ্যাপ্লাই করতে হবে, সে অনুযায়ী অ্যাপ্লাই করে দিবা, সিম্পল, ঠিক আছে। আর মাথায় রাখো যে এক পাশে অফ হয় এক পাশে দি হয়, আর যদি আর্টিকেলেই ড্যাশ থাকে তাহলে দেখবা যে দুইটা ক্ষেত্রেই দি ব্যবহার হচ্ছে, বুঝছো, এখানে আর্টিকেল দি এর ডাবল ব্যবহার হয়। আচ্ছা, তাহলে আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এবার এর পরের রুলে যাই, 30 নাম্বার রুলে যাই। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত বেশ, এর আগেও একটা বেশ কঠিন রুল তোমরা দেখলা, আমাকে একটু জানাও যে এতক্ষণ পর্যন্ত বুঝছো কিনা। যদি না বুঝো তাহলে এই জিনিসটা নিয়ে আমরা আরো আরো কথা বলবো। আমাদের না বুঝে গিয়ে যে লাভ নেই, আমরা বুঝবো, এগিয়ে যাব, শিখবো, ক্লাসে যেন পড়া হয়ে যায়, বাসায় যে জাস্ট আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি এই জিনিসটা একটু রিভাইজ দিই তাহলে একেবারে মনে গেঁথে যাবে। আর কোয়েশ্চেন ব্যাংক বা তোমার টেস্ট, মডেল টেস্ট যখন খুলবা তখন জাস্ট খেটাখেটে উত্তর করবা। সুমাইয়া ইসলাম বলছো ক্লিয়ার, ক্লিয়ার হওয়ার কথা। বাংলায় একটা কবিতা আছে না, যে যতই কাঁদিবে ততই শিখিবে ততই হইবে হৃদয় ভার, এরকম কি একটা কবিতা ছিল, ভুলে গেছি। তো যাই হোক, বাংলাতে যখন এই যে যত তত, বাংলাতে একটা কথা আছে যত তত, ইংলিশে এই যত ততকে দুইটাতেই দি দিয়ে প্রকাশ করে, দা মোর, এই দা মোর যা বাংলাতে যত তত, এই জিনিসটা একই। যদি বলি যতই পড়িবে ততই শিখিবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই হারিবে ততই শিখিবে, দ্য মোর ইউ ফল দ্য মোর ইউ ডিফিট দ্য মোর ইউ লুজ দ্য মোর ইউ লার্ন। বুঝতে পারছো যে এরকম যে কম্প্যারিজনের ক্ষেত্রে বা আনুপাতিক হারে যত এইটা করবা সেটার অ্যাকশন ফোর্স যত হবে, রিঅ্যাকশন ফোর্স বা সেই ওটার ফিডব্যাক তত হবে। এরকম যখন আনুপাতিক হারে কোনো কিছু হবে, যে একটা জিনিস করলা তার ফল হিসেবে আরেকটা জিনিস হয়ে গেল, এরকম যখন হবে, বা যত তত বাংলাতে বা ইংলিশে দা মোর, এই এই রিলেশনটা যখন স্থাপিত হবে দুইটা জিনিসের মধ্যে, তখন একটা স্ট্রাকচার ফলো করে যে এটার আগে, এই মোরের আগে দা মোর, এইটা মোরের আগে দি হয়, আর এটার আগেও দা মোর হয়, মানে এই মোরের আগে দি হবে। এই দিটা এখানে দেখলে মনে হবে যে দা আনবো কেন, বাট এটা সূত্রে আছে এরকম যে বাংলা যত তত যেমন ইংলিশে দা মোর, মোরের আগে দি হয়। যখন এই মোরটা যখন সবসময় মোরের আগে দি হবে না, এই মোরটা দিয়ে যখন তুলনা করা বুঝাবে, আনুপাতিক হারে কোনো কিছু বাড়বে এরকম বুঝাবে, যদি বুঝাবে যে একটা অ্যাকশন ফোর্স থাকবে এবং একটা ফিডব্যাক থাকবে সেখানে, এরকম যখন থাকবে যে দুইটা কাজ হচ্ছে, দুইটা কাজের মধ্যে যখন সম্পর্ক থাকবে, তখন সেটাতে এই দা থাকবে। বুঝতে পারছো? তাহলে এই এই দা মোর, এই এই রিলেশনটা তাহলে বুঝে নাও, যখন যত তত, যত তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে দুইটি অ্যাডভার্ব কম্পারেটিভের প্রত্যেকটির পূর্বে দি বসে। এখন তোমার বুঝতে সমস্যা হতে পারে অ্যাডভার্ব কম্পারেটিভ কি। কম্পারেটিভ তুমি বুঝো, কম্পারেটিভ মানে তুলনা, আর অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বের একটা অবস্থার তুলনা করা। দেখো, দ্য মোর ইউ রিড, রিড হচ্ছে ভার্ব, আর মোরটা কি, বেশি পড়া, তাহলে ভার্ব সম্পর্কে এক্সট্রা কথা বলতেছে, তাহলে এই মোরটা কি, এই মোরটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব দিয়ে এই শেখা, এটা বলতেছে দ্য মোর ইউ রিড, বেশি পড়া,
দ্য মোর ইউ লার্ন, এই লার্নটা ভার্ব, এই মোরটা অ্যাডভার্ব, তাহলে এটাও একটা অ্যাডভার্ব, এইটাও একটা অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বের ভার্ব এইটা, আর এই অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের ভার্ব এইটা। তাহলে আলটিমেটলি দুইটা অ্যাডভার্ব দিয়ে আসলে দুইটা ভার্বের অবস্থার কথা, পরিমাণের কথা তুলনা করতেছি না। এই জন্যে যেহেতু দুইটা অ্যাডভার্ব দিয়ে দুইটা ভার্বের পরিমাণ বা কোনো কিছু তুলনা করছি, এই জন্য এটা অ্যাডভার্ব কম্পারেটিভ। তাহলে অ্যাডভার্ব কম্পারেটিভ কি, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এরকম যখন থাকবে অ্যাডভার্ব কম্পারেটিভ, তখন যত তত বুঝাবে, আনুপাতিক হ্রাস বৃদ্ধি হবে, তখন এই দা মোর এটা ইউজ করবা। তো এটাই ছিল রুলটা, আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, রুল নাম্বার 31-এ দেখো, রুল নাম্বার 30 আমাদের শেষ। রুল নাম্বার 31-এ বলতেছে কোন নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায় তখন তার আগে দি বসে। যেমন আমি সুপারলেটিভ, আমি শুরু থেকে একটা কথা তোমাদেরকে আজকে বলতেছি যে দি হয় যখন কোনো কিছু বিশেষ করে বোঝায়, তখন কোনো কিছু বিশেষায়িত করলেই তার আগে দি হয়। আমি যদি বলি ক্লাসের সেরা খেলোয়াড়, ক্লাসের সবচেয়ে বদমাইশ, যদি বলি ক্লাসের সবচেয়ে মেধাবী, সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে খারাপ কাজ, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, এই যে আমি এমফাসিস করলে, কোনো কিছুকে নির্দিষ্ট করে দিলে, কোনো কিছু নিয়ে জোর দিলে, কোনো কিছুকে যদি আমি ইম্পর্টেন্স দেই, কোনো কিছু নির্দিষ্টতা জ্ঞাপক এরকম কিছু করি, তাহলে সেখানে তার আগে একটা দি বসে যায়। তাহলে এখানে চিফ মিনিস্টার মানে মিনিস্টারদের মধ্যে চিফ, তার মানে এটা সুপারলেটিভ ফর্মে আছে না, মানে আলটিমেটলি সুপারলেটিভ ফর্ম বোঝাচ্ছে, তো মানে সুপারিয়রিটি বোঝাচ্ছে। প্রাইম মিনিস্টার, মিনিস্টারদের মধ্যে যে প্রাইম, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যাচের মধ্যে যে সবচেয়ে ভালো করছে, তাহলে এই সবগুলা অ্যাকচুয়ালি ক্যাটাগরির হাইস্ট ক্যাটাগরি না, এই হাইস্ট ক্যাটাগরি বা যেখানে বোঝাবে সবচেয়ে পিক ফর্মে, এপিক ফর্মে, সবচেয়ে উঁচুতে, সবচেয়ে ভালো অথবা সবচেয়ে খারাপ, সেই সব জায়গাগুলোকে আমরা বিশেষ করি দি ব্যবহার করি। তাহলে নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায় তখন তার আগে দি কেন বসে, এটা তাহলে বুঝছো, তাই না? আচ্ছা, এইভাবে যখন সুপারলেটিভ ফর্মে থাকবে কোনো নাউন, তার আগে তোমরা দি বসাবা, এটা একটা রুল। আচ্ছা, আমরা এবার আগে যাই। এরপর এটা সহজ ছিল, আশা করি বুঝছো। এবার আমরা নেক্সট রুলে আগে যাই। এটা এটা তোমরা স্লাইড আমি দিয়ে দিব, তোমরা এটা বারবার লিখবা, পুরো মুখস্থ করবা, কজ এই জিনিসটা খুবই খুবই কনফিউজিং একটা জিনিস এবং তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যা কিছু কনফিউজিং, যা কিছু প্রবলেমেটিক, যা কিছু ভেজাল করে ফেলে, সেই জিনিসগুলো অ্যাডমিশনে আসে। হ্যাঁ, এগুলা এইচএসসি তেও আসে, বাট এইচএসসি তে এরকম এত পেঁচায় না, বুঝছো? বাট এইটা আমাদের ফার্দার খুব বেশি কাজে লাগবে। হ্যাঁ, তাইলে এই জিনিসগুলো পুরোপুরি মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম যে প্রপার নাউনের আগে দি হয় না। বলছি যে আই এম জিহান, তাই না? এই জিহান কি? ম্যান যদি হয় কমন নাউন, এই ম্যানের প্রপার ভার্সন হচ্ছে জিহান। কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্য আগের ক্লাসে খুব সুন্দর করে আমি বুঝাই দিছি। তাইলে ম্যান হচ্ছে কমন নাউন, জিহান হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউনের আগে কখনোই এ এন দি হয় না। এখানে আই এম এ জিহান হয় না, আই এম এন জিহান হয় না, আই এম দা জিহান। এটা হবে কখন হবে? জিহান যখন বিশাল স্পেশাল কিছু, তখন, বা জিহান যখন একটা অনেক বিখ্যাত কেউ, তখন তার আগে আই এম এ জিহান এরকম হইতে পারে, আই এম আলেকজান্ডার, হ্যাঁ এরকম হইতে পারে। বাট এই জিহান তো খুব নর্মাল একটা মানুষ, আম জনতা, তোমাদের টিচার। তাহলে এই জিহানের আগে এ এন দি কিছুই হবে না। তার মানে প্রপার নাউনের আগে এ এন দি আসলে হয় না, আর্টিকেল হয় না। কিন্তু বিশেষ ক্ষেত্রে প্রপার নাউনের আগে দি বসতে পারে। আগে আমরা পড়ছি যে ইউ আর এ মেসি আই সি, তাই না? এ মেসি, এ বসছিল, কিন্তু এখানে এ এন না, এটাতে জাস্ট দি বসবে। তাহলে ওই প্রপার নাউনের সাথে এটা কিন্তু গোলায় ফেলার চান্স আছে। তার মানে এটা মুখস্থ করতে হবে, কোথায় প্রপার নাউনের আগে দি বসে। সেগুলো কি? ধর্মগ্রন্থের নাম, এই বাইবেল, কোরআন, রামায়ণ। সংবাদপত্রের নাম, ইত্তেফাক, প্রথম আলো, ডেইলি স্টার, নিউজ উইক। জাহাজের নাম, দ্য টাইটানিক, এমভি আকবর, দ্য নেলসন। ট্রেনের নাম, দ্য উল্কা, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য পদ্মা এক্সপ্রেস। এরোপ্লেনের নাম, দ্য এয়ারলাইন্স, দ্য বাংলাদেশ বিমান, দ্য বাংলাদেশ বিমান। এটা কিন্তু পড়ে, পরীক্ষায় পড়ে। আচ্ছা,
বিখ্যাত অট্টালিকার নাম দ্য তাজমহল, দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দ্য বুর্জ খালিফা। নদীর নাম দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য ইন্দুস, ইন্দুস মানে সিন্ধু নদ। সাগর বা উপসাগরের নাম দ্য রেড সি, দ্য অ্যারাবিয়ান সি, দ্য বে অফ বেঙ্গল। দ্বীপপুঞ্জের নাম দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য ফিলিপাইন্স, কমন হবে এখানে, দ্য ফিলিপাইন্স, দ্য নেদারল্যান্ডস। আচ্ছা, তারপরে এমনি আগেও পড়ছিলাম যে এইগুলো নেদারল্যান্ডস, এই যে এস আছে এটাকে দি হবে, বাট এটা আরেকটা সূত্র অনুযায়ী এটাতে দি হবে। আচ্ছা, মরুভূমির নাম দা সাহারা, দা গোবি, দা কালাহারি ডেজার্ট, দা থার ডেজার্ট। দিকের নাম দা নর্থ, দা সাউথ। এটা খুব ইম্পর্টেন্ট, দিকের নাম, প্রত্যেকটা দিকের নামের আগে দা বসবে, কারণ দিক একটাই আছে দুনিয়ায়, পশ্চিম বলতে দুনিয়ার পশ্চিম দিক একটাই, এই জন্য। হ্যাঁ, আচ্ছা, দিকের নামগুলোর আগে সব দি বসবে। পর্বতমালার নাম হিমালয়, হিমালয় তো একটাই আছে, হিমালয়াস, দা আল্পস, দা বিন্ধু। তারপরে মহাসাগরের নাম দা আটলান্টিক, প্যাসিফিক ওশান, দা ইন্ডিয়ান ওশান। আর দেশের নাম দা নেদারল্যান্ডস, এটা ওই আগে, এই দিকের নাম, দেশের নাম, দেশের নামে যে এস বা ইএস থাকলে, পড়ছি কিছুক্ষণ আগে। তাহলে এই এই যে স্লাইডটা আমি যখন দিয়ে দিব, এটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবা, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্লাইডটা আশা করি বুঝতে পারছো, এই স্লাইডটা একটু মুখস্থ করে নিবা তোমরা। আচ্ছা, আজকে ক্লাস কত পর্যন্ত? 37। ও, আর মাত্র 4টা রুল, আমরা একটু ধৈর্য ধরে বসে, ক্লাস শেষ হয়ে যাবে, আর একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, 4টা রুল আমরা একটু পরে পড়ি, তোমরা একটু জানাও যে কেমন লাগছে টিল নাও ক্লাস, আমাকে জানাও যে কেমন হচ্ছে ক্লাস। আরিয়ান বলছো হুম ভাইয়া বুঝছি অনেক সুন্দর করে। আসলে কি জানো, মানে আমি আমি সুন্দর পড়াচ্ছি, আমি এটা বুঝতেছি। এবং তোমরা যে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক দাম দিয়ে যেসব কোর্স কেন, ওদের ওদের কোনো অংশে কম না, এবং কিছু ক্ষেত্রে ওদের থেকে ভালোই তোমরা রেজাল্ট পাবা, এটা আমি এনশিওর করতে পারি। আমি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন রাখছি না, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো প্রশ্ন থাকছে না, সবকিছু সবকিছু 100% দেওয়ার জায়গা তৈরি করছি আমার দিক থেকে, আমি আমার 100% দিচ্ছি। কিন্তু যখন দেখছি যে রেসপন্স নাই, মানুষের কাছে পৌঁছাচ্ছে না, সুন্দর জিনিসগুলা মানুষ মানে মার্কেটিং না বোঝাতে এই জিনিসগুলা রিচ হচ্ছে না খুব বেশি, তখন আসলে নিজের কাছে খারাপ লাগে যে হ্যাঁ আমি খুব ভালো পড়াই, আমি জানি আমি অনেক সুন্দর পড়াচ্ছি, নির্ভুল ভাবে পড়াচ্ছি, সবকিছু বুঝতেছি, বাট যেরকম মানুষ জানার কথা, যেরকম জিনিসগুলা মানুষের কাছে পৌঁছানোর কথা, যতগুলো মানুষের উপকার হওয়ার কথা, সেটা যখন হয় না তখন নিজের কাছে খারাপ লাগে। আলটিমেটলি ক্লাস নেওয়ার পরে তখন খুব মনে হয় যে বেশি মানুষ দেখতেছে না, অনেকের উপকার হচ্ছে না, তাহলে ফ্রি ক্লাস নিয়ে লাভ হচ্ছে কি? যে কয়জন ভর্তি হয়েছে তাদের নিয়েই তো আমি ক্লাস করতে পারি। আল্লাহ জানে এটা নিয়ে কবে একটা ভালো দিন আমরা দেখব, কবে এই জিনিসগুলো মানুষ বুঝবে। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে ডাকতে পারো, যারা এই জিনিসগুলা মিস করতেছে, যারা এগুলা করে নাই, আহ, পড়তে চায় ভালো, বাট ধরো ওই কোর্সগুলো কিনতে পারে না, টাকার সমস্যা থাকতে পারে, এইসব কিছু যাদের সমস্যা আছে তাদের এখানে আনো, আমরা তো ফ্রিতে করাচ্ছি, এটা তো যে কেউ করতে পারে। শেখো না, অনেক কিছু শেখো, যা আছে তোমরা নিজেদের মতো শেখো, কথা বলো। এই আমার আমার তো শেখাতে সমস্যা নেই, আমি তো রেডি তোমাদের শেখানোর জন্য, আমি যতটুকু পারি, যতটুকু আমার আছে আমি তো সব ঢেলে দেওয়ার জন্য রেডি। আজকে আর 4টা রুল আছে। আচ্ছা, 35 নম্বর রুলটা দেখি। যদি কোনো নাউনের পরে ক্লজ বসিয়ে নাউনটিকে নির্দিষ্ট করা হয়, তাহলে নাউনটার পূর্বে দি বসে। এই জিনিসটা একটু বুঝি। ক্লজ, ক্লজ কি আমরা বুঝি? ক্লজ নিয়ে আমি ভালো মতো কথা বলছিলাম আমার ভার্বের ক্লাসে। যারা ভার্বের ক্লাস দেখোনি, এখনো জানো না ভার্বের ক্লাস ছিল আমার, তারা আমাকে নক করতে পারো, আমি ভার্বের ক্লাসটা তোমাদের দিতে পারি। হ্যাঁ, ভার্বের ক্লাসে আমি ক্লজ নিয়ে বলছিলাম। ক্লজ কি? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে।
ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি এই জিনিস নিয়ে খুব ভালো মতো কথা বলা আছে। ফাইনাইট ভার্ব সেইগুলাই যে ভার্বগুলাতে ভি প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন অথবা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অথবা V3 ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অথবা হ্যাভিং প্লাস V3, হ্যাঁ, ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অথবা টু প্লাস V1 ইকুয়াল টু নাউন, এইগুলার একটাও যদি না হয় তখন সেটাকে ফাইনাইট ভার্ব বলতেছি। এন্ড এইগুলা কি এটা বুঝতে গেলে তোমার ওই ভার্বের ক্লাসটা 1 ঘন্টা একটা ক্লাস সুন্দর করে দেখা লাগবে, তাহলে এইটা খুব সুন্দর মতো বুঝে যাবা। এখন এই জিনিসগুলা বাদে পৃথিবীর যত ভার্ব আছে সব ভার্বগুলা ফাইনাইট ভার্ব। মানে ডু ডাজ ডিড এর যত ভার্ব আছে, ডু ডাজ ডিড, ডু ডিড, ডু অথবা ডাজ ডিড, আচ্ছা এই 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 যে আছে ভার্ব, এই সব ভার্বগুলা ফাইনাইট ভার্ব। আই ওয়ার্ক, আই ওয়ার্ক, আই ওয়ার্কড, তারপর আই প্লে, প্লেড, প্লেড, হ্যাঁ, গো ওয়েন, গান, এই সবগুলাই হচ্ছে তোমার ফাইনাইট ভার্বের মধ্যে, ডু ডাজ ডিড ভার্বের মধ্যে। হ্যাভ ভার্বগুলো সব ফাইনাইট ভার্বের মধ্যে। তারপরে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এই সবগুলাই, নিড, অট টু, শুড, এগুলো সব হচ্ছে তোমার ওই ফাইনাইট ভার্বের মধ্যে। এখন সেন্টেন্সে যদি তুমি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দেখো, তাহলে ওই দুইটা মিলে একটা ক্লজ, যতবার দেখবা ততবার ক্লজ। দেখো দিস বুক, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অ্যামিজারের, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। অন, আই ওয়াজ, আই একটা সাবজেক্ট, ওয়াজ লুকিং ফর, এটাও একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটাতে দুইটা ক্লজ আছে। বলতেছে যে নাউনের পরে ক্লজ বসে, এই যে দিস বুক ইজ অন, এইটাই সেন্টেন্সের শেষ, এরপরে এই আই ওয়াজ লুকিং ফর একটা ক্লজ, এই ক্লজটা বসছে, বসে এই যে বই, এই বই সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে না? নাউনের পরে ক্লজ বসে নাউনটিকে নির্দিষ্ট করে দিচ্ছে না? এটাই সেই বই যেটা আমি খুঁজতেছিলাম, তার মানে ওই বইটাকে নির্দিষ্ট করে দিচ্ছে যে খুঁজতে থাকা বইটা আর ওই বইটা একই, তাই না? তাহলে এই যে নাউনের পরে এক্সট্রা অ্যাডিশনাল ওয়ার্ডস যেটা ক্লজ, সেই ক্লজ দিয়ে যদি নাউনটাকে নির্দিষ্ট করে দেয়, তাইলে ওই ক্লজ, ওই যে নাউন, ওই নাউনের আগে দি বসবে, কারণ নির্দিষ্ট করে দিছে, আমি তো বললামই, তাই না? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা যে সেন্টেন্সটা শেষ হইতে পারতো কোথায় দেখবা, এবার ওটার পরে অ্যাডিশনাল ইনফরমেশনে দেখবা একটা ক্লজ আছে কিনা, যদি ক্লজ থাকে ওই ক্লজটা নিয়ে যদি ওই জিনিস নিয়ে আবার বলা হয়, হ্যাঁ, রিস্টেটমেন্ট করা হয়, হ্যাঁ, তাহলে ওই জিনিসটা, ওই ক্লজটা আগের যে নাউন, ওই নাউনের আগে একটা আর্টিকেল বসবে, সেই আর্টিকেলটা অবশ্যই দি বসবে, কারণ নির্দিষ্ট করে দিছে, নির্দিষ্টতা জ্ঞাপক, এজন্য, বুঝছো? আচ্ছা, তাহলে 35 নাম্বার রুল একটু কঠিন, কিন্তু 35 নাম্বার রুল আমি বুঝলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট রুল। আচ্ছা, এটা এবার একটা মজার রুল, 36 নাম্বার রুল। যদি আমি বলি যে আমার একটা বাঁশি আছে, তাহলে এই বাঁশি একটা বাঁশি, এন বসবে। আর আমি যদি বলি আমি বাঁশি বাজাতে পারি, তাহলে আমি একটি বাঁশি বাজাতে পারি, বিষয়টা এরকম না, বাঁশি বাজাতে পারি, তার মানে ওই বাদ্যযন্ত্রটাকে আর সংখ্যা বলতেছে না, বলতেছে কি যে ওই বাদ্যযন্ত্রের সম্পর্কে বলতেছে। এটাই রুলটা, যে কারো দ্বারা বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে দি বসে, দি বসবে যখন, তখন বাজানো বোঝাবে। আর যদি বাদ্যযন্ত্র থাকা বোঝায়, তাহলে তার পূর্বে এ বা এন বসবে। বুঝতে পারছো? ধরো বললাম আই হ্যাভ এ গিটার, গিটার, আচ্ছা, এই গিটার যখন থাকবে তোমার, তখন এ বসতেছে, কারণ গিটার 3টা 4টাও থাকতে পারে, তোমার একটা গিটারের কথা বলতেছো, এই জন্য এ বসছে। আর তুমি যদি বলো আই আই ক্যান প্লে, আই ক্যান প্লে গিটার, তাই না? এই যে আই ক্যান প্লে গিটার, এই গিটারের আগে একটা দি বসবে, আই ক্যান প্লে দা গিটার। তাহলে বাদ্যযন্ত্র থাকা বোঝালে তার আগে কি বসবে? আর্টিকেল এ বা এন বসবে, হ্যাঁ, সাউন্ড অনুযায়ী এ বা এন বসবে। আর যদি বাজাতে পারা বোঝায় বা প্লে করা বোঝায়, তাহলে সেখানে দি বসবে। তাহলে এই যে আই হ্যাভ এ ফ্লুট আর আই ওয়ান্ট টু প্লে দা ফ্লুট, দেখছো, দি বসছে, কারণ প্লে বাজানো বুঝাইছে। তাহলে এটা আমার মনে হয় বুঝতে পারছো তোমরা। আচ্ছা, আমরা এবার ফার্দার রুলে যাই। লাস্ট 2টা রুল, আজকের ক্লাস এখানে শেষ। কালকের দিনে আমরা কি বোঝাবো? কালকের দিনে আমরা বুঝবো ওমিশন অফ আর্টিকেলস, কোথায় আর্টিকেল হবে না, ক্রস বসবে কোথায়, এই জিনিসটা, এটা খুব ইম্পর্টেন্ট।
মনে হয় আমরা সব জায়গায় কল্পনা করি আচ্ছা এখানে একটা আর্টিকেল বসাই দেই না, বসানো উচিত মনে হয়, বাট সব জায়গায় আর্টিকেল বসবে না, কিছু জায়গায় আর্টিকেল বসানোর মতো মনে হলেও বসবে না। এই জিনিসগুলো বোঝার জন্য ওমিশন অফ আর্টিকেল ক্লাসটা সুন্দর মতো দেখবা, ঠিক আছে? ওমিশন অফ আর্টিকেল শেষ হলে আমরা ওই ক্লাসে ইয়া করব, যে সলভ করার ট্রাই করব। আর যদি সলভ করার টাইম না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সলভ ক্লাস আলাদা করে আরেকটা অ্যারেঞ্জ করব। ওই সলভ ক্লাসটা আমরা যারা পেইড ব্যাচে যারা আছি তারা থাকবো এবং তারা ডিসকাস করব। জুম মিটিং বা গুগল মিটে আমরা কথা বলে বলে জিজ্ঞেস করে করে ওই কাজগুলো করব, দেন তোমাদের খুব সহজেই সবাই বুঝতে পারছো কিনা এটা এনশিওর করে আমরা নেক্সট ক্লাসে যাই, ঠিক আছে? তোমরা অনেক বড় যেসব ব্যাচে পড়ো, যেসব দামি দামি কোর্স কেনো, এখানে এখানে আমাদের ডিফারেন্সটা এটাই যে ওরা তোমার পার্সোনাল প্রবলেম শোনে না, তোমাকে জিজ্ঞেস করে না যে কেমন আছো, তোমার হচ্ছে কিনা, এটা পারতেছো না কেন, এটা বলো, এটা কি হবে। বাট আমরা জিজ্ঞেস করবো, যেহেতু আমাদের স্টুডেন্টস কম, আমরা জিজ্ঞেস করার সুযোগ পাবো। এটা আমরা জিজ্ঞেস করে করে তোমাদের আদায় করে নিয়ে তারপরে আমরা পরবর্তী ক্লাসে যাব। আমরা আমরা জাস্ট পড়াই দিলাম আর পরবর্তী ক্লাসে চলে গেলাম, এরকমটা হবে না। আমার সাথে তোমরা কথা বলতে পারবা, কোয়েশ্চেন করতে পারবা, গল্প করতে পারবা, আনন্দ করে আমরা শিখবো সলভ ক্লাসটাতে। পেইড ব্যাচে যারা আছো সে কজনকে নিয়ে আমরা সলভ ক্লাস অ্যারেঞ্জ করবো, সেটা আমি ডেট দিব। যদি নেক্সট ক্লাসে আমাদের ওমিশন অফ আর্টিকেল করতে যে 1 ঘন্টা লেগে যায়, আর যদি না লাগে, যদি 10-15 মিনিটে হয়ে যাচ্ছে, তারপর আমরা 45 মিনিট ধরে সবাইকে নিয়ে আমরা সলভ করব, এটাতে আমাদের কোনো প্রবলেম নেই। ক্লাস 1 ঘন্টা হবে, 1 ঘন্টা তার বেশি আর কি। আচ্ছা দেখো, অ্যাপোজিশনের ক্ষেত্রে নাউনের পূর্বে দি বসে। এখন অ্যাপোজিশনটা কি জানো? যদি নাউন বসে, অ্যাপোজিশনটা হচ্ছে রিনেম করে। ধরো ঢাকা একটা নাউন, এই নাউনের পরে একটা ফ্রেজ বা ক্লজ বসে ওই নাউনটাকে আবার আবার রিনেম করে, আর একবার ওই নাউনটাকেই বোঝায়। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাই ঢাকা না বলে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বললেও তোমার ঢাকাকেই বুঝতো, তাই না? এই যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ যা, ঢাকাও তাই। তাইলে কোনো একটা নাউনের পরে বসে ওই নাউনকে রিনেম করলে বা রিস্টেটমেন্ট আসলে রিনেম, ওর নাম আরেকবার করা, এটা যখন করবে, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস বা এই ফ্রেজ, এটাকে কি বলবা? এটাকে বলবা অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন যখন হবে তাহলে নাউনের গায়ে লেগেই যে অ্যাপোজিশন যেখান থেকে শুরু হবে সেখানে একটা দি বসায় দিবা। আমি যদি বলি জিহান, আমার নাম ধরলাম, জিহান দা বেস্ট হকি প্লেয়ার ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। তাহলে এই যে হকি প্লেয়ার, বেস্ট হকি প্লেয়ার অফ দ্য ক্লাস, ধরো ক্লাসের মধ্যে বেস্ট হকি প্লেয়ার, বেস্ট হকি প্লেয়ার কে? জিহান। বেস্ট হকি প্লেয়ার বললেও জিহানকেই বুঝতো মানুষ। তাহলে এই যে রিনেম করতেছি বেস্ট হকি প্লেয়ার দিয়ে, তাহলে ওইটার শুরু থেকে এই নাউনের পরেই একটা দি বসাই দিবা। আর এই যে ফ্রেজ যেটা রিনেম করতে ব্যবহার করছি এটাকে বলে কি? অ্যাপোজিশন, যেটা নাউনকে রিনেম করে, নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, ঠিক আছে? আচ্ছা তাহলে এই দেখো, সেটাই এখানে দেখছো। আর রুল নাম্বার 38-39, আর 2টা রুল আছে, 37 আমাদের শেষ। 38-এ বলতেছে নাউন থাকলে তার উপর দি বসে। এটা তোমরা জাস্ট একটা মুখস্থ করা জিনিস, নাউন অফ নাউন, দা জুট অফ বাংলাদেশ, জুট নাউন, তার বাংলাদেশও নাউন, আর মাঝখানে অফ আছে, এই নাউন অফ নাউন এরকম থাকলে তার আগে একটা দি বসাবে। এটা জাস্ট একটা মুখস্থ করার নিয়ম। দ্য জুট অফ বাংলাদেশ, দ্য টোব্যাকো অফ বাংলাদেশ, এরকম আর কি। দ্য টুরিস্ট স্পটস অফ বাংলাদেশ, তার আগে একটা দি বসে। তারপরে 39 নম্বরে বলছে নাউন প্লাস পোস্ট মডিফায়ারের পূর্বে নির্দিষ্টতা বোঝাতে দি বসে। নাউন দ্য গার্ল সিটিং অন দ্য বেঞ্চ, হ্যাঁ, এইটা পোস্ট মডিফায়ার। কেন মডিফায়ার, পোস্ট মডিফায়ার? এটা আমরা মডিফায়ার ক্লাসে খুব সুন্দর মতো বুঝিয়েছিলাম পোস্ট মডিফায়ার জিনিসটা কি। পোস্ট আরেকটু করে বলি, পোস্ট মডিফায়ার হচ্ছে সেন্টেন্স থেকে এই পোস্ট মডিফায়ার কেটে ফেললে সেন্টেন্সের কিছুই হয় না। দেখো দ্য গার্ল ইজ বিউটিফুল, পারফেক্টলি একটা সেন্টেন্স হয়ে যায়। হ্যাঁ, এইটা এই পোস্ট মডিফায়ার কেন? কারণ এটা নাউনের পরে বসে এই জন্য পোস্ট। আর মডিফাই কাকে করে? নাউনকে মডিফাই করে। দ্য গার্ল সিটিং অন দ্য বেঞ্চ, তাইলে বেঞ্চে বসা মেয়েটার কথা বলতেছে। বেঞ্চে ধরো অনেকজন বসে আছে, আমি বলছি দ্য গার্ল, মেয়ে যেটা বেঞ্চের উপর বসে আছে সে সুন্দর।
তাইলে আলটিমেটলি এই গার্লকে আমি বিশেষায়িত করছি এই পোস্ট মডিফায়ার দিয়ে, তাই না? এরকম ভাবে নাউনের পরে বসে নাউনকে বিশেষ বানানোর জন্য যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে নাউন প্লাস পোস্ট মডিফায়ার এরকম যদি সেন্টেন্সে দেখো, তাহলে ওই নাউনের আগে একটা দি বসাবা। আশা করি এটা বুঝতে পারছো। এখন তোমরা বলো যে এটা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আজকে ক্লাস এখানে শেষ করে দিব, আর যে না বুঝতে পারো আমি 100 বার বুঝাবো, আমার কোনো সমস্যা নাই, কমেন্টে বলো। জি ভাইয়া বুঝতে পারছি। আনিকা, তাজিন, তাজিন অনেকদিন পরে ক্লাসে আসছো, নিয়মিত ক্লাস করবা। সুমাইয়া ইসলাম অল ক্লিয়ার ভাইয়া। আর জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তাহলে তোমরা মোস্ট অফ দ্য পার্সন তোমরা সবাই বলতেছো ক্লিয়ার হয়েছে, তার মানে আমরা এ এ বা এন এর ব্যবহার ক্লিয়ার, আমরা দি নিয়ে ক্লিয়ার। আর নেক্সট দিন আমরা জাস্ট পড়বো কোথায় আর্টিকেল ব্যবহার করতে হয় না, তারপরে আমরা একটু প্র্যাকটিস করব, করলে আমাদের আর্টিকেল চ্যাপ্টার শেষ। 3 দিনে বা 4 দিনে আর্টিকেল চ্যাপ্টার শেষ। আমরা এবার ফার্দার টপিকগুলোতে আগায় যাব, আস্তে আস্তে আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস পড়াই শেষ করে ফেলবো, এবং দেখবা এর মাঝখান দিয়ে অ্যাডমিশনের 70 to 80% সিলেবাস শেষ। ফার্স্ট পেপার একটু পড়বো, তারপরে পড়লেই দেখবা, বাসায় একটু পড়ে নিবা, আমি বলে দিব কিভাবে পড়বা, পড়লেই দেখবা যে আমরা অ্যাডমিশনের জন্য খুব ভালো মতো করে ইংলিশের প্রিপারেশন নিয়ে ফেলছি। যদি প্রপারলি ক্লাস করো দেখবে এতদিন না যা না শিখছো তা এখন শিখে যাবা। তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা অ্যাড দাও, ফ্রেন্ডদেরকে আনো, সবাই মিলে ক্লাস দেখো, দেখো কেমন লাগে। আশা করি তোমরা সিরিয়াস থাকলে অনেক ভালো লাগবে, অনেক কিছু শিখবা। তোমাদের জন্য শুভকামনা, বাসায় এগুলো প্র্যাকটিস করো। আর নেক্সট ক্লাস তো জানো কালকেই ক্লাস, সন্ধ্যা 7টায় সবাই আসবা। আর ওই দিন তাহলে সব আমরা আর্টিকেল জিনিসটা ক্লোজ করে দিব, আর তারপর দিন আমরা সলভ করব, অথবা কালকে আমরা সলভ করব। কালকে ক্লাসটা ইম্পর্টেন্ট, সবাই থাকার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।